এই আয়োজনের যে মূল লক্ষ্য সেটা নিয়ে কথা বলার পালা। বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড প্রেসিডেন্ট, সাবেক সাবেক অধিনায়ক, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বলেছেন যে সাবির এসব বলে আমাকে পরিচয় করাবা না, যদি আমি বলে ফেললাম। উনি বলেছেন আজকে আমি শুধুই একজন সহযোদ্ধা, আমি একজন সাবেক ক্রিকেটার। আজকে আমার প্রেজেন্টেশনটা হবে এই মঞ্চে যারা আছেন তাদের কমরেড হিসেবে। তো মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, যে বিশেষণগুলো বলেছি সেটা বলবো না, আপনাদের সহযোদ্ধা আমিনুল ইসলাম বুলবুলকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টরস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বাংলাদেশ ক্রিকেটের প্রাণ, বাংলাদেশ 64 জেলা এবং 8টা বিভাগের কাউন্সিলর বা ক্রিকেট প্রেসিডেন্ট, আমি লালমনিরহাট জেলা কোচের যে ক্লারিফিকেশন চেয়েছিলেন আপনারা কিভাবে জেলার ক্রিকেট প্রেসিডেন্ট হতে চান, যারা এখন কাউন্সিলর আছেন সেটা ক্লারিটি জানাবো পরে। যারা আমাদের চোখ এবং কান, বাংলাদেশের ক্রিকেটের জেলা এবং বিভাগীয় কোচেরা, সম্মানিত আমাদের গভর্নমেন্টের সাথে সংযোগ স্থাপনকারী সম্মানিত জেলা ক্রীড়া অফিসার বৃন্দ, আমাদের ক্রিকেটের সবথেকে বড় শক্তি আমরা ভাবি আমাদের নারী উদ্যোক্তারা, যারা একমাত্র এশিয়া কাপ জিতেছে, যেটা বড় অঙ্গনে বাংলাদেশের কোনো বড় প্রাপ্তি। আজকের এই অনুষ্ঠানের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ডাচ বাংলা ব্যাংক, বসুন্ধরা টয়লেট্রিজ, ওয়ালটন এবং টি স্পোর্টস, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি অফিসিয়ালি আজকের এই প্রোগ্রামে। আমি একটু সময় নেব, হয়তো আমাদের এখানে যারা বোর্ড ডিরেক্টরস আছেন, এখানে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে 25 জন ডিরেক্টরস আছেন, এই প্রোগ্রামটা আসলে গেম ডেভেলপমেন্টেরই প্রোগ্রাম। গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি, ইনক্লুডিং চেয়ারম্যান এখানে আছেন, তার পাশে আছেন সিসিডিএমের চেয়ারম্যান এবং গ্রাউন্ডসের ভাইস প্রেসিডেন্ট দীপন ভাই, থ্যাংক ইউ। আমাদের যতগুলো সমস্যার কথা শুনলাম, ম্যাক্সিমাম সমস্যাই যাকে কেন্দ্র করে। আমাদের ফেসিলিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সানিয়ান এখানে উপস্থিত আছেন। আমাদের সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সিকিউরিটির যিনি চেয়ারম্যান মেহরাব এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন ক্রিকেট বোর্ডের অনেক কেনাবেচা হয় এবং কেনাবেচার স্বচ্ছতার জন্য যিনি আমাদের এই চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন, শিপলু, আবুল বাশার শিপলু। আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট টিমের এক্স ক্যাপ্টেন এবং বর্তমানে যিনি হাই পারফরমেন্স ক্রিকেট, মানে ক্রিকেটের প্রাণ সেটা দেখছেন, খালেদ মাসুদ পাইলট এখানে উপস্থিত আছেন। আমাদের বাবু ভাই এখানে আছেন। বাবু ভাইয়ের কাজটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে তিনি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং তিনি নিজে বেশ কিছু প্ল্যান করেছেন কিভাবে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলে কিভাবে আমরা ওয়েলফেয়ার দেখতে পারি। বাবু ভাই, থ্যাংক ইউ। এখানে রকিবুল ভাই আছেন, এখানে ফাহিম ভাই আছেন, যিনি আমাদের হাই পারফরমেন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমাদের এখানে আছেন রাহাত শামস, যিনি টাইগার্স ক্রিকেট দেখছেন। বাংলাদেশ ক্রিকেটের যে ইভেন্টস আছেন সেই ইভেন্টসের
চেয়ারম্যান আবির ভাই এখানে আছেন, আমাদের এখানে মঞ্জু ভাই আছেন যিনি মেডিকেল ডিপার্টমেন্ট দেখছেন, আমাদের সকলের প্রিয় একমাত্র আপা আমাদের রুবাবা আছে, আপা এখানে আছেন। আমি একটুখানি সংক্ষিপ্ত পরিচয় করে দিলাম এই জন্য যে আমাদের টিমটা খুব বড়, আমাদের টিমটা 25 জনের একটা দল, আমরা 25 জন মিলে আপনাদের কাজে সবসময় নিয়োজিত থাকব, এটাই আমাদের মূল লক্ষ্য। এই জিনিসটা খুব অপছন্দ করি আমি ব্যক্তিগতভাবে, যে জিনিসটার সামনে দাঁড়িয়ে আছি। কেন জানেন? এটা আমাদের দুজনের মাঝে, আপনারা যারা ক্রিকেট চালাবেন বাংলাদেশে আর আমরা, এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। বাধাটা হচ্ছে যে যারা ফলস প্রমিস করে, নাম বলতে চাচ্ছি না, যারা ফলস প্রমিস করে, যারা মিথ্যা আশা দেয়, ইলেকশনের আগে অনেক বড় বড় কথা বলে, তারা কিন্তু সবসময় এটার পেছনে কথা বলে কেন জানেন? তারা এর পেছনে লোকাতে পারে। লেটস রিমুভ দিস। আমাদের কোনো বাধা, আমাদের মধ্যে কোনো থাকবে না, আমাদের মধ্যে কোনো ডায়াস থাকবে না, আমাদের মধ্যে কোনো ব্যারিয়ার থাকবে না, আমরা সরাসরি যোগাযোগ করবো। রুবায়েত বলছিল যে আমরা কিভাবে যোগাযোগ করব। আমরা যোগাযোগ করব ডিরেক্টলি, আমরা যোগাযোগ করব যে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে। তো সেই জার্নিটা কিভাবে করব, এই জার্নিটা নিয়েই আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন তৈরি করেছি আপনাদের উদ্দেশ্যে। এই প্রোগ্রামটা আমরা গেম ডেভেলপমেন্টের সাথে সাজিয়েছি বলেছি। আমরা এখানে রিজিওনাল রিফ্লেকশন আমরা শুনলাম, আমরা এই বোর্ডের প্ল্যানটা কি সেটা দেখাবো, আমরা কিভাবে ইভেন্টস রান করতে পারি বা লিগ রান করতে পারি সেটা নিয়ে আলোচনা করব, আমরা কিভাবে রিলেশনশিপ এবং রোলসটা আরও বেটার করব। আমাদের গেম ডেভেলপমেন্টের যিনি এখন ম্যানেজার আছেন হাবিবুল বাশার, তিনি ক্লিয়ার করবেন এখানে। আমি মিস করে গেছি দুজন আমাদের বোর্ড ডিরেক্টর পেছনে ছিলেন, জুলু ভাই যিনি লুক আফটার করছেন, সরি আমি ভুল হয়ে গেছিল, পিছনে ছিলেন জুলু ভাই এবং শামীম ভাই, যারা দুজনেই আমাদের সম্মানিত বোর্ড ডিরেক্টর এবং তারা অডিট এবং অল অ্যাবিলিটি ক্রিকেট আমরা বলি, এখন আর ডিজাইবল ক্রিকেট বলি না, অল অ্যাবিলিটি ক্রিকেট দেখছেন সকলে। আমরা এখানে আছি, এখানে আমরা কুইজ সেশন করব। কুইজ সেশনে কিছু টেলিভিশন এবং কিছু ফ্রিজ আমরা ওয়ালটনের কাছ থেকে পেয়েছি, সেগুলো শেয়ার করব। আমরা কিছু আড্ডা মারবো এখানে। কালকে আমরা গ্রাউন্ড ফ্যাসিলিটি কীভাবে তৈরি করতে হয় সেগুলো আলোচনা করব। এজ গ্রুপ ক্রিকেট নিয়ে আলোচনা করব। গভর্নমেন্টের সাথে কালকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উপস্থিত থাকবেন, তার সাথে কথা বলবো। আমরা সবথেকে বড় যে চ্যালেঞ্জ আমাদের ক্রিকেটটা কীভাবে আমরা প্রোটেক্ট করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে আমাদের লক্ষ্যটা কি? আমার লক্ষ্যটা হচ্ছে যে আমরা কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এক নম্বরে যেই কাজ সেটা হচ্ছে আমরা ক্রিকেটটাকে ঢাকায় রাখবো না। ঢাকায় আমি ঢাকা বিভাগের একজন ডিরেক্টর, কিন্তু প্রথম কাজ যেটা হবে আমরা ডিসেন্ট্রালাইজ করবো এই খেলাটাকে, আপনাদেরকে পাওয়ার দেব, আপনারা নিজেরা আপনাদের ক্রিকেট চালাবেন, আপনাদের নিজস্ব, আপনারা নিজে সিদ্ধান্ত নেবেন। আমাদের বলছিল সাখাওয়াত ভাই, আমাদের আরেকজন জেলা থেকে বিভাগ থেকে বলছিলেন যে আমাদের এখানে সিদ্ধান্তহীনতায় আমরা ভুগি, আমরা জানি না আমরা কিভাবে। এখনও মিরপুর থেকে যদি বরিশাল টিম করে দেওয়া হয়, মিরপুর থেকে যদি রংপুর টিম করে দেওয়া হয়, এটা কি, দিস ইজ নট রাইট, এটা কখনোই কাম্য না। আমরা চাইবো আপনারা নিজেরা ডিভিশনাল টিম হবে, ডিস্ট্রিক্ট থেকে প্লেয়াররা উঠে আসবে এবং সেই কাজটা করার জন্য যেই ধরনের কাজগুলো বা যেই পাওয়ারগুলো আপনাদেরকে দেওয়া উচিত সেগুলো আমরা করব। 6টা কাজের মধ্যে এটা হলো 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আমরা ক্রিকেটটাকে সবার কাছে ছড়িয়ে দেব এবং আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন আপনাদের কীরকম টিম হওয়া উচিত। একদিন আশা করব যে রংপুর থেকে বাস ভরে ভরে লোক যাবে চিটাগংয়ে খেলা দেখতে, চিটাগং থেকে লোক বাস ভরে ভরে ঢাকায় খেলা দেখতে আসবে তার বিভাগকে সাপোর্ট করার জন্য। সেটা এজ গ্রুপ ক্রিকেট হতে পারে, সেটা মেয়েদের ক্রিকেট হতে পারে, সেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট হতে পারে, সেটা NCL T20 হতে পারে। সো প্রথম কাজ হবে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। সেকেন্ড কাজ যেটা করব, আপনাদের সাথে আমাদের একটা নিরবিচ্ছিন্ন সম্পর্ক করব, যার মাধ্যমে আপনারা ডেভেলপমেন্ট করতে থাকবেন। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ছোট ছোট BCBর অফিস তৈরি করব ডিসেন্ট্রালাইজেশন করার জন্য। সো এই জন্য আমাদের একটা ইউনিফাইড ডেভেলপমেন্ট লাগবে। আপনাদের সাথে আমাদের একটা সিমলেস বা একটা নিরবিচ্ছিন্ন অ্যালাইনমেন্ট থাকবে। BCB কী চাচ্ছে সেটা আপনারা জানতে পারবেন,
বিসিবি কাজ করে আইসিসির সাথে এসিসির সাথে, আবার বিসিবি কাজ করে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলাতে। তো আমরা হচ্ছে আপনাদের ব্রিজ কেন আপনারা যখন ভালো ভালো প্লেয়ার তৈরি করে এনে দেবেন আমাদেরকে, আমরা তখন বাংলাদেশ টিম হিসেবে আইসিসি এবং এসিসির ইভেন্টে খেলাবো। সো এই জন্য আপনাদেরকে আমরা একটা ইউনিফাইড ডেভেলপমেন্ট সিস্টেম তৈরি করে দেবো। 3 নম্বর যে কাজটা করব, যে আজকে শুনছিলাম ম্যাক্সিমাম কাজই আমাদের করতে হবে হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, আমাদের কোচিং নিয়ে, আমাদের গভর্নেন্স নিয়ে, একদম কান্ট্রি ওয়াইড যেই কাজটা ছোট্ট লালমনিরহাটে হবে, টেকনাফে হবে, সেটা যেন ঢাকায়ও হয়। সো একটা আমরা ইউনিফাইড ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা একটা ক্যাপাসিটি বিল্ড করব। ভাইয়া বলছিলেন যে আমার নামের সাথে যেন অ্যাসিস্ট্যান্ট কোচ না রাখা হয়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে ফুল কোচ হওয়ার জন্য যেই কোয়ালিটিটা দরকার হবে, যেভাবে আপনি সাপোজ আপনি যখন আমরা লেভেল 1 কোচ তৈরি করি, আমরা আশা করি যে স্কুলে সে ভালো করে ক্রিকেট শেখাবে। যখন সে লেভেল 2 কোচ হবে, আমরা আশা করি যে জেলার যে মেইন টিম থাকবে সেটার অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারবে এবং অনূর্ধ্ব 19 দলের কোচ হতে পারবে। লেভেল 3 কোচ যে হবে, সে শুধু বিভাগের হেড কোচ না, বাংলাদেশের হেড কোচ হওয়ার মতন তার সক্ষমতা থাকতে হবে। সেই কাজটা যদিও আমাদের, তারপরে আমরা এই কোচিং ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে কোচিংয়ের যে একটা ক্লিয়ার পাথ হয়ে থাকবে, একটা কোথা থেকে কোথায় যাবে সেটাও ক্লিয়ার করব কান্ট্রি ওয়াইড। রকিবুল ভাই বলছিল যে আমাদের যে কোচিং সিস্টেমটা একটা হওয়া উচিত। যেমন ধরেন একটা ছেলে যখন বড় হয় তখন সে একভাবে ব্যাট ধরে এবং ওইভাবেই সে খেলছে, যে কোচিং চেইনে হঠাৎ করে ন্যাশনাল টিমে যখন আসলো একটা বিদেশি কোচ আসলো, এসে বললো না না তোমার ব্যাট গ্রিপ ঠিক নেই, তোমার ব্যাটের গ্রিপ চেঞ্জ করতে হবে, বা তুমি ইনসুইং এইভাবে করো, আমার মনে হয় তোমার রিলিজটা ঠিক নেই। কিন্তু একটা ছোটোবেলা থেকে যদি একটা ছেলে একই চেইনে ট্রেনিং করে আসে, লেভেল 1-এর কারিকুলাম, লেভেল 2-র কারিকুলাম, লেভেল 3-এর কারিকুলাম যখন একসাথে হয়ে যাবে, তখন ওই প্লেয়ারটা পার্মানেন্ট তার যে স্কিলগুলো আছে সেগুলো হয়ে যাবে। সো ইন বিটুইন কোনো ব্রেক হবে না। তো ওই জন্য আমরা কোচিংটার ব্যাপারে সব থেকে বেশি মনোযোগ দিচ্ছি। আর ইনফ্রাস্ট্রাকচার যেটা হবে, যেটা আমরা শুধুমাত্র আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছেন এখানে, সানিয়ানের সাথে আলাপ করেছি, আমরা বাংলাদেশে কিন্তু বৃষ্টির সময় এখন বেড়ে গিয়েছে। এখন আমরা জলবায়ু যদি দেখেন, বৃষ্টি আগে থেকে এখন আরও লম্বা সময় ধরে হচ্ছে। তা আমরা চেষ্টা করব যেই সব ফেসিলিটি, বিশেষ করে ইনডোর ফেসিলিটি আপনাদের কাছে আছে, সেগুলো কিভাবে আরও বেশি করে করা যায়। কিছু ফেসিলিটি আছে কনভার্ট করতে হবে, কিছু ফেসিলিটি আছে একেবারে নতুন করে করতে হবে। এক ভাই বলছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তো অনেক টাকা আছে, টাকা ব্যাংকে রেখে আমাদের লাভটা কি ভাই? টাকা যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে খরচই না করলাম তাহলে কী লাভ? সো ইনশাল্লাহ আমাদের প্ল্যান হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে খরচ করব। আর এই যে কোচিং এবং ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, এগুলোর জন্য দরকার তো একটা সুন্দর গভর্নেন্স। আপনাদের একটা সুন্দর সিস্টেম থাকতে হবে, আপনাদের সুন্দর একটা কিভাবে আপনারা টাকা খরচ করছেন, কিভাবে আপনারা ক্রিকেট পরিচালনা করছেন, কিভাবে আপনারা ঢাকার সাথে কমিউনিকেশন করছেন, কিভাবে আপনার যে ছোট্ট অফিসটা থাকবে বিভাগে সেটা কিভাবে চলবে, সেটার জন্য আমরা আপনাদের সব ক্যাপাসিটি বাড়াবো। আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, আপনাদের খেলা চালানোর ক্যাপাসিটি, অ্যাট দ্য সেম টাইম কোচিংয়ের ক্যাপাসিটি। তো এটা আমাদের 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ। গ্রোথ বলতে বোঝাচ্ছে যে একটু আগে ঝিনাইদহের কাউন্সিলর বলে গেল যে হয়তো আমরা মেয়েদের ক্রিকেটে একটু কম মনোযোগ দিচ্ছি, এখন থেকে আর দেবো না। এখন থেকে আমাদের কাজ হবে উইমেন্স ক্রিকেট, এজ গ্রুপ ক্রিকেট এবং লোকাল লিডারশিপ। যখনই লোকাল লিডারশিপ, যখন দেখেন আপনারা যখন ছোট ছিলেন বা আমরা যখন ছোট ছিলাম, আমরা কিছু লিডারের আন্ডারে বড় হয়েছি। কিন্তু একটা বড় ভাই ছিল, একজন এলাকার চেয়ারম্যান ছিল, একজন স্কুলের হেডমাস্টার ছিল। আমরা চাই সেরকম একটা সিস্টেম ফিরে আসুক, এবং সেই সিস্টেমটা ফিরে আসবে একটা প্রপার কর্পোরেট ওয়েতে। আপনাদের যে একটা বিভাগীয় যে টিম, যে বিভাগীয় যে অফিস থাকবে সেটা মেনটেন করবে। আমার কাছে আর একটু পরে বলবো ব্যাপারটা। 5 নম্বরে যে কাজটা, আমরা ট্রান্সপারেন্ট সিস্টেম করব। এখানে এটা বাংলাদেশ ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেটকে আমরা আমাদের যে অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট আছে সেটা নাম চেঞ্জ করেছি এখন, BCBIU, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিট। সো এই কাজটা আমাদের করতে অনেক কষ্ট হচ্ছে,
কিন্তু যদিও যখন আমরা ঢাকায় মোটামুটি এটা এস্টাবলিশ করে ফেলবো, আমরা চেষ্টা করব দেশব্যাপী এই এডুকেশনটা রাখার জন্য। শুধুমাত্র ম্যাচ ফিক্সিং না, একটা ছেলেকে যদি আমরা কিন্তু কোচরা বলি যে জানো আমার হাতে 50টা প্লেয়ার আমি তৈরি করেছি, কিন্তু কোনো দিন জানবেন না যে 500 প্লেয়ার সে নষ্ট করেছে। কিন্তু সো ওই এথিক্সটা যেন থাকে, তার কোচিংয়ের যে এথিক্সটা থাকবে, তার খেলার যে এথিক্সটা থাকবে, তার কাজের যে এথিক্সটা থাকবে, সর্বোপরি ক্রিকেটের যে এথিক্সগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে চেষ্টা করব শিক্ষা দিতে। স্টেপ 1 যেটা আমরা নিয়েছি, আমাদের 3rd ডিভিশন ক্রিকেটার, ঢাকাতে যে প্রিমিয়ার লিগ হয়, এখানে দীপন ভাই আছেন, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, প্রিমিয়ার লিগ, প্রত্যেকটা ক্রিকেটারকে আমরা এই এসইউ এডুকেশনটা দেব, এবং এডুকেশন নেওয়ার পরে তারা পড়বে, সই করবে, তারপরে তারা মাঠে নামতে পারবে। আমাদের ইচ্ছা এটা দেশব্যাপী আমরা ইনশাল্লাহ আপনাদের সহায়তায় আমরা চালু করব। 6 নম্বর যে প্রোগ্রামটা, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের কালচারাল প্রাইড। দেখেন, আমাদের রকিবুল ভাই বসেছিলাম আমাদের পাশে, রকিবুল ভাই ভালো ভালো কথা বলে। একটা কথা বললো আমাকে যে আমরা কি জানি আমাদের হিস্ট্রি, হাবিবুল বাশরের 50 করা সেই ব্যাটটা, নাইমুর রহমানের সেই 6 উইকেট পাওয়া বলটা, রকিবুল ভাইয়ের সেই ফার্স্ট ব্যাট যেটা নিয়ে পাকিস্তানের পক্ষে খেলতে নেমেছিল, আশরাফুল ভাইয়ের 7 উইকেট পাওয়া সেই ফিজির এগেনস্টে ম্যাচটা, আমরা কিন্তু জানিও না, জানতে চাইও না। আমরা কিন্তু আমাদের যে ক্রিকেট হিস্ট্রি আছে, আমাদের যে হেরিটেজ আছে, ঢাকার আগে ময়মনসিংহে কিন্তু লিগ খেলা হতো। ময়মনসিংহে ওই যে রাজারা যখন ব্যবসা করতো তখন ক্রিকেট লিগ শুরু করেছিল, বহু ব্রিটিশদের সাথে খেলতো। আমরা জানি না আমাদের হিস্ট্রি। আর তার থেকে বড় যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের যে জাতীয় দলটা খেলে, তারা যেন বাংলাদেশি কালচার নিয়ে খেলে। এবং এই টেনিয়রে আমাদের একটা স্বপ্ন আছে যে বাংলাদেশের অ্যাটলিস্ট 80 থেকে 90% যারা সাপোর্টিভ স্টাফ, কোচ থাকবে, সবাই যেন বাঙালি হয়, এবং তাদেরকে সেই ধরনের আমরা আপগ্রেড যদি না করবো ইনশাল্লাহ। একটা ব্যাপার এখানে ওই 3 নম্বর প্রোগ্রামে এনহ্যান্স ক্যাপাসিটিতে আরেকটা কাজ করছি আমরা ইনশাল্লাহ। আমরা দেশব্যাপী আমাদের ট্রেনার, ফিজিও এবং যারা এই প্লেয়ারদের ফিজিক নিয়ে কাজ করে, বাট টোটাল ফিজিওলজি না, আমরা ট্রেনার, স্ট্রেংথ কন্ডিশনিং কোচ বা ফিজিও, এগুলো আমরা দেশব্যাপী বিভাগীয়ভাবে কোচিংয়ের সাথে সাথে সমানভাবে এই কাজগুলো করব। কেননা একটা জিনিস দেখবেন যে 10 বছর আগে আমাদের উপরে যারা ছিল, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া যারা আছে, তাদের সাথে আমাদের গ্যাপটা কিন্তু এখনও একই আছে। আমরা যতই কাজ করি না কেন, ওই গ্যাপটা রয়ে যাবে। তো গ্যাপটা ক্লোজ করার জন্য আমাদের স্পোর্টস সায়েন্স ইনভলভ করতেই হবে ক্রিকেটে, আদারওয়াইজ আমরা ওই পারফরমেন্সের বাইপাস করতে পারবো না। সো এই জন্য আমরা দেশব্যাপী চেষ্টা করব এই স্পোর্টস সায়েন্সের মাধ্যমে আমরা ক্রিকেটটাকে কীভাবে বড় করতে পারি। এই 6টা প্রোগ্রাম হচ্ছে আমাদের একসাথে করব, এবং এই বাংলাদেশি ওয়েতে আমরা এগিয়ে যাব। এখন একটা তো ক্রিকেট, একটা সব কিছু একটা ইকোসিস্টেম থাকে না। ধরেন ইকোসিস্টেম বলতে আমি বলতে বোঝাচ্ছি যে আমরা সবাই যেভাবে ক্রিকেট খেলি, কিভাবে একটা ছেলে জাতীয় দলে খেলবে, কিভাবে ক্রিকেট খেলা শুরু করবে, সে কোথায় যাবে। তো বাংলাদেশের ক্রিকেট ইকোসিস্টেমটা হচ্ছে, আমাদের সবার টার্গেট কিন্তু একটা, আমরা কাপ জিতবো ইনশাল্লাহ, আমরা বিশ্বকাপ জিতবো, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবো, আমরা আন্ডার-19 বিশ্বকাপ জিতবো, আমরা মেয়েদের আন্ডার-19 এবং সিনিয়র কাপ জিতবো, এশিয়া কাপ জিতবো। আমাদের সকলের লক্ষ্য তো এটা, আমরা এগ্রি করি। এই কাজটা করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সেখানে আমাদের একটা বিভাগীয় যে দলগুলো আছে, সেই দলগুলোর স্ট্যান্ডার্ড ওই লেভেলের হতে হবে। সেই জন্য আমাদের দরকার হচ্ছে আমাদের তার নিচেই থাকতে হবে আমাদের স্ট্রং ক্লাব ক্রিকেট। তো আমি যদি ধরেন একটু পয়েন্টার আছে এখানে, হ্যাঁ পয়েন্টার, যদি আমরা বিশ্বকাপটা জয় করতে যাই, আমাদের কিন্তু প্রথমেই যে জিনিসটা দরকার হবে, আমাদের একটা ভেরি স্ট্রং হাই পারফরমেন্স টিম, যে টিমটায় আমরা বলি যে একটা দেশে যদি 50টা ক্রিকেটার, ভালো ক্রিকেটার থাকে, তারা বিশ্বকাপ জিততে পারে। 50টা ব্যাটসম্যান দরকার নাই, 50টা ওপেনার দরকার নেই, হয়তো আপনার 5টা ওপেনার দরকার, 8টা ফাস্ট বোলার দরকার, 8টা ভালো স্পিনার দরকার। এই যে 50টা বা 60টা প্লেয়ার, এই 60টা প্লেয়ার খুঁজতে গেলে কিন্তু আপনাকে
অনেক পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম করার জন্য নেক্সট লেভেল যে কাজটা, সেটা হচ্ছে যে আপনাকে ডোমেস্টিক ক্রিকেটটা খুব স্ট্রং করতে হবে। দেখেন আমরা লিস্ট এ ক্রিকেট খেলি, একটা ইভেন্ট খেলি, সেটা হচ্ছে 50 ওভারে ঢাকা প্রিমিয়ার লিগ। শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ 50 ওভারে খেলে আমরা আশা করি যে আমাদের পরবর্তীতে নেক্সট ডেতে সাকিব হবে, তামিম হবে, মাশরাফি হবে, মাহমুদুল্লাহ হবে, মুশফিক হবে। ইট ইজ ইম্পসিবল। আমাদের এই লিস্ট এ ক্রিকেটটাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। আমরা আশা করব আপনাদের যে জেলা ক্রিকেটগুলো হবে সেগুলো সমপরিমাণ ইন্টেন্সিটি বা হাই পারফর্মিং ইভেন্ট হয় এই জেলা ক্রিকেটগুলো। আমরা চেষ্টা করব যে জেলা ক্রিকেটটা আপনারা এমন জায়গায় নিয়ে যাবেন সেখান থেকে সরাসরি বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য খেলোয়াড়রা রেডি হয়ে যাবে। তারপরে যে কাজটা হবে সেটা হলো আমাদের একটা ধরেন ছেলে মেয়ে সবার জন্য একটা এডুকেশনাল সিস্টেম হোক, একটা এজ গ্রুপ ক্রিকেট হোক, সেখানে অনেক ক্রিকেট হতে হবে। আর এই কাজটা করার জন্য আমাদের হাই পারফরমেন্স পাথওয়ে ঠিক রাখতে হবে। আমাদের প্লেয়ার এখান থেকে এখানে যাওয়ার জন্য আমাদের এই ট্যালেন্ট আইডেন্টিফিকেশন যেটা আছে, এখানে অনেক ট্যালেন্টেড ক্রিকেটার আছে। তো এই ট্যালেন্টগুলোকে এখানে নিয়ে যাওয়ার জন্য সবথেকে বড় যে দায়িত্ব সেটা হচ্ছে আমাদের কোচরা। তো সেই জন্য আমাদের কোচকেও আপগ্রেড করতে হবে, সো দ্যাট তারা এখানকার ট্যালেন্টগুলো বুঝতে পারে। সো এই ট্যালেন্টগুলোকে আমরা যখন এই জাতীয় দলে খেলার জন্য রেডি করব, তখন এখানে আমাদের অনেক কাজ করতে হবে। তার আগে যে কাজটা করতে হবে এখানে আমার একটা ক্লিয়ার পাথওয়ে করতে হবে। পাথওয়েটা কি? হ্যাঁ, এই ছেলেটা এজ গ্রুপে ভালো খেলছে, এই ছেলেটা লিগে ভালো খেলছে, এই ছেলেটা মেয়েদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ভালো খেলেছে, এই মেয়েটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মেয়েদের ভালো করছে। যখন আমরা জানতে পারবো, এই পাথওয়েটা যখন ক্লিয়ার হয়ে যাবে যে এখানে যখনই আমি আন্ডার-19-এ ভালো খেলবো, আমি তখন বিভাগীয় দলে খেলতে পারবো। যখন আমি বিভাগীয় দলে ভালো খেলতে পারবো, তখন আমি অটোমেটিক্যালি ন্যাশনাল টিমে খেলার জন্য রেডি হয়ে যাব। তো তারপরে যে কাজটা, তার আগে যেটা করতে হবে, আমাদের স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, সব জায়গায় আমাদের ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে হবে। যেটা গেম ডেভেলপমেন্ট সব থেকে ভালো কাজ করছে, আমাদের এজ গ্রুপ ক্রিকেট খুব ভালো কাজ করছে। আর ইনফ্যাক্ট আমাদের দেশের গ্রাসরুট ক্রিকেট এই মুহূর্তে যেটা হচ্ছে, সেটা হয়তো আমরা 20 to 30% আমরা ক্যাপচার করতে পারছি। আমাদের যে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে বা এজ গ্রুপ, তারা কিন্তু 80% ক্রিকেটারদের পাচ্ছে না। কেন পাচ্ছে না জানেন? আমরা এখানে তাদেরকে না দিচ্ছি কোনো খেলার ব্যবস্থা, না দিচ্ছি তাদের কোনো স্ট্রাকচারাল ইভেন্টের ব্যবস্থা, না করছি সেখান থেকে ট্যালেন্ট হান্ট। তো এই কাজগুলো আপনাদেরকে করতে হবে দেশব্যাপী। যখনই আমরা এই মাদ্রাসা ক্রিকেট, স্কুল ক্রিকেট অনেক হবে, এলাকাভিত্তিক খেলা হবে, তখন অটোমেটিক্যালি আমাদের ইকোসিস্টেমটা এত সুন্দর করে তৈরি হবে যে দেখেন এখানে সবাই, দেখেন এটা হচ্ছে আমাদের ইকোসিস্টেম। সবাই এখানে খেলছে স্কুল কলেজে, এখান থেকে বেস্ট প্লেয়ারগুলো লিগ ক্রিকেটে খেলছে, লিগ ক্রিকেটে যারা ভালো খেলছে তারা বিভাগীয় দলে খেলছে, বিভাগীয় দলে যখন তারা ভালো খেলছে তারা তখন জাতীয় দলের জন্য রেডি হচ্ছে। এবং এই যে এখান থেকে যে ছাঁকুনি হয়ে এখানে আসছে, এর মাঝে ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, হাই পারফরমেন্স প্রোগ্রাম, তখনই আমরা বিশ্বকাপটা জিততে পারবো। আদারওয়াইজ কী হবে জানেন? 50 বছর হয়ে গেছে আমরা এখন এশিয়া কাপ জিততে পারিনি। মেয়েদের একটা মাত্র এশিয়া কাপ জিতেছি, ছেলেদের মাত্র আন্ডার-19 একটা বিশ্বকাপ আমরা জিতেছি। কিন্তু আমাদের দেশে যে নাম্বার অফ প্লেয়ার্স আছে, যে মানুষ আছে, নিউজিল্যান্ডে সব মিলিয়ে 50 লোক আছে, শ্রীলঙ্কাতে 20 মিলিয়ন লোক আছে, কিন্তু আমাদের দেশে যেই পরিমাণ মানুষ, আর আমরা যদি এই ইকোসিস্টেম না ব্যবহার করি, তাহলে আমরা আমাদের মেধাকে ব্যবহার করছি না। আমাদের যে দেশে যে নাম্বারস আছে সেই নাম্বারগুলো আমরা ব্যবহার করছি না। সো এই নাম্বারগুলো ব্যবহার করার জন্য, সঠিকভাবে এদেরকে ব্যবহার করার জন্য আমরা আজকেই এই কনফারেন্সটা ডেকেছি। সো এই কনফারেন্সটার মূল লক্ষ্য হচ্ছে এই ইকোসিস্টেমটাকে রেডি করা, আপনাদেরকে ভালো করে জানা, আমরা যেন জানতে পারি আমাদের কি কাজগুলো। আজকে কিন্তু আপনারা যখন এখানে কথা বলছিলেন, আমরা জেনে গেছি আমাদের কি দরকার। এখন কি বাকিটা রইল, কি আপনাদের আছে, কি আমাদের নেই, এই গ্যাপটা পূরণ করব আমরা এই 25 জন মিলে। এই জন্য এটা ভালো করে আসেনি, আমরা একটা প্রোগ্রাম রান করছি, ট্রিপল সেঞ্চুরি নাম দিয়েছি। ট্রিপল সেঞ্চুরি হচ্ছে 100% আমাদের দেশের প্রতি ট্রাস্ট থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। 100% যেন আমরা পারফরমেন্স করতে পারি। আর 100% ওই যে লালমনিরহাটের ছোট্ট জায়গা, নীলফামারীর ছোট্ট জায়গা, খুলনার একটা ছোট্ট গ্রাম, সেই জায়গায় যেন আমরা বলতে পারি যে না না, আমি পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট। তারা যেন বলতে পারে না না, আমি তো এখানে ভালো খেললে আমি যাবো বিভাগে, জেলায় খেলতে, জেলা থেকে বিভাগে খেলবো, বিভাগ থেকে আমি জাতীয় দলে খেলবো।
এই রিচটা আমরা করতে চাই এখানে পুরা। আর সব থেকে আগে যেই দরকার ট্রাস্ট। আমরা যদি ট্রাস্টেবল না হই, আমরা যদি দেশের প্রতি ট্রাস্ট আমাদের না থাকে, তাহলে আমরা হয়তো এই ট্রিপল সেঞ্চুরিটা আমাদের হবে না। এখন এই প্রোগ্রামগুলোতে যাব না, যেহেতু আমাদের এখন সময় কম। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেই চাই, এবং এটা আমার না, আপনাদের সকলের স্বপ্ন। সেটা হচ্ছে যে আমরা আর অটোমেটিক প্লেয়ারের উপর ওয়েট করব না। আমরা একদিন হয়তো গ্রেটার চিটাগং প্রিমিয়ার লিগ হবে, যে গ্রেটার রাজশাহী প্রিমিয়ার লিগ হবে, গ্রেটার খুলনা প্রিমিয়ার লিগ হবে, গ্রেটার ময়মনসিংহ, ঢাকা, সিলেট প্রিমিয়ার লিগগুলো হবে। সেখান থেকে আমরা বিপিএল, বিসিএল, এনসিএল এর প্লেয়ার নেব। আমাদের গ্রেটার চিটাগং ইউথ প্রিমিয়ার লিগ হবে, রাজশাহী, খুলনা, সিলেট, ময়মনসিংহ সব ইউথ প্রিমিয়ার লিগ হবে, একদিকে সিনিয়র প্রিমিয়ার লিগ হবে। এখান থেকে আমরা ট্যালেন্টগুলো নিয়ে আমরা বাংলাদেশ জাতীয় দলের জন্য রেডি করব। এই প্রোগ্রামগুলো কিন্তু বাংলাদেশের খুব রোবাস্ট প্রোগ্রাম, খুব ভালো ভালো কোচরা কাজ করে এখানে। কিন্তু এই জায়গাটা যেন আমরা এখান থেকে একদম রাইট প্লেয়ারগুলো আনতে পারি, সেই কাজগুলো কিন্তু আমাদের দুজনারই, আপনাদের একলা না। আমরা আপনাদের সিস্টেম দেব, আপনারা পরিচালনা করবেন। একসময় আপনারা সিস্টেম দেবেন, প্লেয়ার দেবেন, আমরা শুধু প্লেয়ার গ্রহণ করবো, আর কিছু না। একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে। বাট একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন। আমরা এই যে 25 জন লোক যারা কাজ করছি ক্রিকেট বোর্ডে, আমাদের কাজটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট নিয়ে, আর বাংলাদেশ ক্রিকেট হচ্ছেন আপনারা। আপনাদের ছাড়া হবে না। নেক্সট, আর আরেকটা জিনিস চেষ্টা করছি, যেটা আমরা প্রথমে এটা বানিয়েছিলাম আমরা মে মাসে। তখন বুঝতে পারিনি যে রংপুরকে আমরা মিস করে গেছি। তো আমরা যেটা করব, আপাতত যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের বিভাগগুলো আছে না, বিভাগগুলোতে আমরা এটা একটা চিটাগংয়ের একটা পাইলট প্রোগ্রাম করতে যাচ্ছি। এটা হয়তো এটা আমরা রংপুর দিয়ে শুরু করব। কাজটা হবে হলো, একটা লোক নিব, ওটা হচ্ছে, ওনার নাম হবে চিটাগং হেড অফ ক্রিকেট বা রংপুর হেড অফ ক্রিকেট। তো তার কাজ হবে ওই যে লালমনিরহাটে আপনার সমস্যাগুলো বলছিলেন, আপনার ডিস্ট্রিক্ট কোচের কাজ কি, আপনার কিভাবে খেলাগুলো হবে। তা এই যে বিসিবির একজন এখানে প্রতিনিধি থাকবেন, তিনি একজন পেড এমপ্লয়েড হেড অফ ক্রিকেট থাকবে। তার আন্ডারে যে জেলাগুলো আছে এবং এই যে প্রত্যেকটা উপজেলা আছে, এই প্রত্যেকটা জেলার যে কোচ আছে, এই জেলা কোচের কাজ হবে এই উপজেলাতে সেরা ট্যালেন্টগুলো নিয়ে আসা, এবং এই প্রত্যেকটা উপজেলায় যে থাকবে। আর হেড অফ ক্রিকেটের প্রধান কাজ যিনি হবে, তিনি যে ডিস্ট্রিক্ট কোচগুলো আছে তাদের ম্যানেজ করবে। তিনি এই যে এখানে যে একটা খেলাগুলো হবে সেগুলো ম্যানেজ করবে, কোচিং কোর্স ম্যানেজ করবে। তিনি তার বুদ্ধিগুলো দিবে কিভাবে আরও ট্যালেন্টগুলো নিয়ে আসবে। তিনি এখানে বুদ্ধি দিবেন যে কিভাবে একটা হঠাৎ করে ঢাকায় বলবে না আমাকে একটা উইকেট কিপিং কোর্স করাতে হবে, আমাকে উইকেট কিপিং স্পেশালিস্ট কোচ পাঠান, আমাকে লেগ স্পিন কোর্স করাতে হবে। সো এই স্পেশালিস্ট কোর্সগুলো করানো হবে। তারপরে কিভাবে ট্যালেন্টগুলো যাচ্ছে সেগুলো ম্যানেজ করতে হবে। আর এই বাজেট ম্যানেজমেন্টটা কি, আমরা এখনও পাইপলাইনে আছে, আমাদের সম্মানিত ডিরেক্টর আছে, তাদের সাথে আলাপ করব। যে ভাইয়া বললো যে 1 কোটি টাকা আমরা যদি ব্যাংকে ফিক্স রেখে দিই, এটা একটা ওয়ে। আর আমরা চিন্তা করছি সেটা হচ্ছে যে আপনারা টাকা ক্রিকেট বোর্ড থেকে আয় করে নেবেন। আয়টা কিভাবে, যে মনে করেন যে আপনার এলাকায় কিছু স্পন্সর্স আছে, সো আপনি লিগ করার জন্য সেখান থেকে কোনোভাবে 5 লাখ টাকা জোগাড় করলেন আপনার নিজের কষ্টে। বিসিবি আপনাকে 5 থেকে 10 লাখ টাকা দেবে। তখন আপনার কতগুলো প্লেয়ার আছে, এটাকে বলবো আমরা নন বিসিবি ইনকাম। তো নন বিসিবি ইনকাম আপনি যত করবেন, বিসিবি আপনাকে তত বেশি টাকা দেবে। মানে এটা আমরা আমাদের বোর্ডের সম্মানিত ডিরেক্টর আছে, আমরা আরও আলাপ করব। তো ফান্ডিং মডেলটা যেমন ধরেন আপনার কতগুলো সিনিয়র প্লেয়ার আছে, কতগুলো জুনিয়র প্লেয়ার আছে, কতগুলো স্কুল ইভেন্ট হয়, কতগুলো আপনার মাঠ আছে, এইগুলোর উপরে বেস করে আমরা আপনাদেরকে টাকা দেবো। নট লাইক ওকে আপনাকে দিয়ে দিলাম, আপনি ফিক্সড ডিপোজিট রেখে আপনি খান, এটা না। এতে হবে কি, আপনারাও গ্রো করবেন, ক্রিকেট বোর্ডের থেকে আপনাদের স্বাবলম্বীটা কমে যাবে। সো এই একটা ফান্ডিং মডেল আমরা তৈরি করার চেষ্টা করছি। আপনাদের সাথে খুব শীঘ্রই আমরা এই ব্যাপারে যোগাযোগ করব। আর একটা ব্যাপার হচ্ছে, এই ডিস্ট্রিক্ট কোচ যারা আছে, ডিস্ট্রিক্ট কোচের কি কাজ হবে এখানে কিছুটা লেখা আছে, বাট ইনি সব তদারকি করবেন। এবং এটা হচ্ছে আপাতত আমাদের এটাকে বলছি ডিসেন্ট্রালাইজেশনের প্রথম যে স্টেপ হচ্ছে এই 9 এবং 10 নভেম্বর। নেক্সট স্টেপ হবে আমরা একটা ছোট অফিস স্থাপন করব। এর বাইরে আরেকটা যেটা আমরা কাজ করছি, আমাদের ক্রিকেট বোর্ডের আমাদের যে অর্গানাইজেশনটা আছে,
আমরা অর্গানাইজেশনটা আপনারা জানেন যে আমরা রিস্ট্রাকচারিং করছি। আমাদের প্রপার আপনি রুবা যেমন বলছিল যে রিপোর্টিং কেমনে হবে, তো কীভাবে রিপোর্টিং হবে, কিভাবে আপনাদেরকে আমরা মনিটর করব, কিভাবে আপনারা আমাদের জাজ করবেন, আপনাদের কীভাবে আমরা জাজ করব, কীভাবে ট্যালেন্টগুলোকে আমরা এক জায়গায় আনবো, কীভাবে ট্যালেন্টগুলোকে আমরা ডিজিটাইজ করব, এই ব্যাপারগুলো আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করব। আর এর বাইরে আমার এখন আর কিছু বলার নেই। এটুকু বলতে চাই যে আমাদেরকে আপনারা সুযোগ দিয়েছেন আপনাদের কথাগুলো শোনার জন্য। আমরা আপনাদের কথা শুনছি। আজকে সবেমাত্র 2.5 ঘন্টা হলো বা 2 ঘন্টা হলো প্রোগ্রামটার। আমরা আজকে সারাদিন শুনবো, কালকে সারাদিন শুনবো। শোনার পরে যদি আমরা কিছু করতে না পারি তাহলে আমরা ব্যর্থ, আর যদি কিছু করতে পারি আমরা সকলে মিলে আনন্দ করব। থ্যাংক ইউ।